তানিয়ার ডাকেই জ্ঞান ফিরে আসলো বাণীর। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পুলিশ অফিসারকে বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ আমার জন্য কিছু পাঠিয়েছে, দিন অফিসার। তখন বাণী বলে, না মামুনি, তুমি এগুলো নেবে না, এটা বিদ্যুতের ফাঁদ, বিদ্যুতের ফাঁদে তুমি পা দেবে না। তখন বিদ্যুতের মা বলে, কেন বাণী, কেন নেব না? তখন বাণী বলে, না। তখনই বিদ্যুতের মা বলে, দেখ, বিদ্যুৎ আমার সন্তান, ও কোনোদিনও আমার জন্য এতটুকু করেনি, আজকে যতটুকু করেছে। তখনই বাণী বলে, মামুনি, বিদ্যুৎ কোনোদিনও ভালো হওয়ার নয়, তুমি প্লিজ ওর ফাঁদে পা দিয়ে আবার কোনো সমস্যা ডেকে এনো না, তুমি কিন্তু বারবার এই কথাগুলো বলেছো। তখনই বিদ্যুতের মা বলে, দেখ বাণী, সবসময় তোর সব কথা আমি শুনেছি, এবার আমি শুনতে পারবো না। আমার সন্তান যদি ভালো হতে চায়, তাহলে আমি কেন ওকে সুযোগ দেব না? কেন আমি ওকে বিশ্বাস করব না বলতো? তখন বাণী বলে, কারণ তুমি ওর মা হলেও আমি ওর স্ত্রী, আমি ওকে চিনি, আমি ওকে জানি। এই মানুষটা কোনোদিনও পাল্টানোর নয় মামুনি, তোমাকে ও ফাঁদে ফেলার চেষ্টা করছে। তখনই বিদ্যুতের মা বলে, না বাণী, আমি তোর কোনো কথা শুনবো না, আমি আমার সন্তানের দেওয়া উপহার আমি নেব। তখন বাণী বলে, মামুনি তুমি ভুল করছো। তখন বিদ্যুতের মা বলে, ভুল হলে হবে অফিসার, দিন আমাকে আমার ছেলের দেওয়া উপহারটা দিন, আমি মা হয়ে আমার ছেলের দেওয়া উপহার ফিরিয়ে দিতে পারবো না। তখন এই কথা বলি অফিসারের থেকে উপহারটা নিয়ে নেয় বিদ্যুতের মা। তখন অফিসার বলে, ব্যাস, আমার দায়িত্ব ছিল উপহারটা পৌঁছে দেয়া, পৌঁছে দিয়েছি, এবার আমি যাই। তারপরে অফিসার সেখান থেকে চলে যায়। ওইদিকে বাণী তখনই বিদ্যুতের মাকে বলে, মামনি, তোমাকে আমি এটা নিতে বারণ করলাম, তারপরে তুমি কেন নিলে? তখন বিদ্যুতের মা বলে, বাণী রে, তো সব কথা যেমন সবসময় শুনতে হবে তেমনটা তো নয়, আমার সন্তান আমার জন্য এগুলো পাঠিয়েছে, আর আমি নিব না? কেন নেব না বলতো? তখনই বিদ্যুতের মা রেগে গেলেই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার সবাইকে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে তো, রাতে আবার অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে যেতে হবে না? তখন বিদ্যুতের মা খুশি হয়, আর তখন বলে, হ্যাঁ যাবো তো। তারপরে এই বলে চলে যায়। ওইদিকে দেখা যাবে পিনাকি মৌলিকে বলে, আচ্ছা, ভিডিওটা এডিটিং করা বুঝতে পারলাম, কিন্তু আসল ভিডিওটা কোথায় মৌলি? তখন মৌলি বলে, হয়তোবা সেটা নষ্ট হয়ে গেছে। তখন পিনাকি বলে, কি করে নষ্ট হলো, বল আমাকে। তখন ঈশানী বলে, আচ্ছা নষ্ট হলেও এই আসল ভিডিওটা না পেলে তো আর অনিরুদ্ধ এই ভিডিওটা বানাতে পারেনি, তাই না? তখন নয়নতারা মনে মনে বলে, দিদি ভাই, তুমি খুব কাঁচা খেলা খেলছো, নিজে ফেসে যাচ্ছ। তখনই মৌলি ফেসে যায়। তারপরে মৌলিকে চেপে ধরে সবাই। তখন নয়নতারা বলে, হয়েছে হয়েছে, কেন তোমরা আমার দিদি ভাইকে এইভাবে চেপে ধরছো বলো তো? এই যে এতদিন পিনাকি অসুস্থ ছিল, বৌমা অসুস্থ ছিল, এই সবকিছু কে সামলেছে? এই দিদি ভাই তো সামলেছে। ঘর, হসপিটাল, সবকিছু মেয়েটার উপর দিয়ে গেছে। তখন দাদুর কাছে এসে নয়নতারা বলে, কি গো, তুমি বলো না? তখন দাদু বলে, হ্যাঁ, নয়ন একদম ঠিক কথা বলছে, এসব কিছু দিদি ভাই সামলে নিচ্ছে, কিন্তু তারপরেও ওই ভিডিওটা, ওই ভিডিওটা কোথা থেকে আসলো? তখন ঈশানী বলে, সেটাই তো বাবা। আর তাছাড়া বাণী যদি এই গুলিটা না করে, তাহলে এই গুলিটাই বা করলো কে? তখনই সেখানে নকুল চলে আসে। তখন নকুল মৌলির দিকে তাকিয়ে থাকে, আর ওর স্মৃতি একটু 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 ফিরতে থাকে। তখনই নকুল মৌলির দিকে তাকিয়ে আঙুল দিয়ে বলতে থাকে, এই মেয়েটা, এই মেয়েটা খুব খারাপ, এই মেয়েটার পক্ষে সবকিছু সম্ভব, এই মেয়েটা এই সবকিছু করেছে। তখনই নয়নতারা দৌড়ে আসে নকুলের কাছে। ওইদিকে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন নয়নতারাকে দাদু বলে, নয়ন, তোমাকে কতবার বলেছি তোমার ছেলে যেন এখানে না আসে, তারপরেও কেন ও আমাদের সবার মাঝখানে চলে আসে বলো তো? এসব পাগলামো কিন্তু আমি একদম সহ্য করব না। তারপরে নকুলকে নিয়ে নয়নতারা সেখান থেকে চলে গেলেই ওইদিকে মৌলি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। তখন পিনাকি সবটা দেখে মনে মনে বলে, দাদা বারবার মৌলিকে দেখে কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে আমাদেরকে? তখন এই কথা ভেবেই পিনাকি কিছু একটা সন্দেহ করে মৌলির দিকে তাকিয়ে। তখন মৌলি পিনাকির দিকে তাকিয়ে মনে মনে বলে, ড্যাডের কিছু একটা সন্দেহ হয়েছে, ওই বাণীর জন্য। বাণীকে ওই দিনে যদি শেষ করতে পারতাম না, তাহলে এই দিনটা আসতো না। বাণীকে আজকে বছরের প্রথম দিনে আমি শেষ করে দেব। ওইদিকে অনিরুদ্ধ আর আর্য কথা বলছে। তখনই মুখে চাদর পেঁচিয়ে প্রশান্ত সবটা দেখছে। তখন অনিরুদ্ধ খেয়াল করে আর বলে, দেখো তো, চাদর মুড়ি দিয়ে ওই লোকটা এই গরমের মধ্যে এইভাবে আমাদের দেখছে কেন? তখন আর্য বলে, দাঁড়াও দাদা, আমি দেখছি। এই বলে আর্য ছুটে আসলে প্রশান্ত সেখান থেকে পালিয়ে যায়। তখন আর্য বলে, একটুর জন্য ধরতে পারলাম না। তারপরে দেখা যাবে প্রশান্ত শরীর থেকে চাদরটা সরিয়েই মৌলিকে ফোন করে। তখন মৌলি ফোনটা ধরলেই প্রশান্ত বলে, ম্যাডাম, একদম সবটা দেখে নিয়েছি। এখানে না পাড়ার মধ্যে খুব বড় অনুষ্ঠান হবে, সন্ধ্যাবেলায় অনেক মানুষ হবে। তখনই মৌলি বলে, যত ভিড় হবে ততই ভালো, ভিড়ের মধ্যে কাজটা তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো?
তারপরে দেখা যাবে সন্ধ্যা হয়, অনুষ্ঠান শুরু হয়ে যায়। এদিকে সবাই মিলে খুব আনন্দ করছে। তখনই সেখানে বাণী চলে আসে। তারপরে বাণীর কাছে সবাই এগিয়ে যায় আর গিয়ে বলে, বাণী, একটা গান শোনাও না। তখন বাণী বলে, আমি? না না, আমি শোনাতে পারবো না। তখন তানিয়া বলে, হ্যাঁ মা, তুমি তো খুব ভালো গান গাও, একটা গান শোনাও না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী, গান শোনাও না। সবাই যখন বলছে, আমিও বলছি, প্লিজ গান শোনাও। তখনই বাণী রাজি হয়ে যায় অনিরুদ্ধর কথাতে। তারপরে বাণী স্টেজে গিয়ে বসে বসে গান গাইতে থাকে। তখন বাণীর গান শুনে সবাই ভীষণ খুশি হয়। এদিকে পাড়ার লোকজন বাণীদের নিয়ে নানান কথা বললে বাণী তার মোক্ষম জবাব দিয়ে আবার গান গাইতে থাকে। ওইদিকে মৌলি প্রশান্তর সঙ্গে দেখা করে আর বলে, যে কাজটা তোমাকে দিয়েছি সেই কাজটা কিন্তু তোমাকে পুরোপুরি করতে হবে, বুঝতে পেরেছো? তখন প্রশান্ত বলে, চিন্তা করবেন না ম্যাডাম, এই যে আমার সঙ্গে দেখছেন, ও হলো ইলেকট্রিশিয়ান, ওকে না সবকিছু বোঝানো আছে। কখন সুইচটাকে অফ করে দিতে হবে, লাইনটাকে কাট করে দিতে হবে, আজকে কিছুতেই বাণী ম্যাডাম বাঁচতে পারবে না। তখন মৌলি বলে, ঠিক আছে, মনে থাকলেই হলো। ওইদিকে দেখা যাবে সবাই বাণীর গান শুনছে, তারপর বাণীর গানের সঙ্গে তানিয়া নাচ করবে। তখনই অন্তরাকে তানিয়া টেনে নিয়ে যায় আর বলে, পিপি, তুমি আমার সঙ্গে নাচ করবে, চলো। তারপরে অন্তরাকে নিয়ে নাচ করতে থাকে তানিয়া, আর ওইদিকে বাণী গান গায়। তারপরে বাণী গান শেষ হয়ে গেলে সবাই হাতে তালি দেয়। ওইদিকে তানিয়া গিয়ে বলে, মা, শুভ নববর্ষ। তখন অনিরুদ্ধ আসে আর তানিয়া বলে, বাবা, শুভ নববর্ষ। তখন অনিরুদ্ধ বাণীকেও বলে, শুভ নববর্ষ, তোমার প্রতিটা দিন এরকমই যাক। তখন বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমাদের সারা বছরটা, আপনার সারা বছরটা এরকম যাক। ঠিক তখনই লাইটটা অফ হয়ে যায়। তখনই অনিরুদ্ধ বলে, মনে হচ্ছে লাইন কাট হয়ে গেছে, আমি বরং একটু দেখে আসি। এই বলে অনিরুদ্ধ সেখান থেকে যেতে লাগে। তখন তানিয়া বলে, বাবা, আমি তো কিছুই দেখছি না। তখন অনিরুদ্ধ বলে, মাম প্রিন্সেস, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। তখনই বাণীর পিছনে চাদর মুড়ি দিয়ে প্রশান্ত একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে পড়ে। আর বাণীকে তখনই পিছন থেকে ছুরির আঘাত করে প্রশান্ত। তখন বাণী চিৎকার করে ওঠে, মাম মাম বলে, আর সঙ্গে সঙ্গে স্টেজে লুটিয়ে পড়ে। তখন তো অনিরুদ্ধ চিৎকার করে ওঠে আর বলে, বাণী, কি হলো বাণী? তখন সবাই চিৎকার করতে থাকে। আর ওইদিকে বাণী সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তারপরে দেখা যাবে তানিয়া আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছে না। তখন লাইটটা চলে আসলেই সবাই দেখতে পায় বাণী স্টেজে পড়ে আছে। তখন সবাই ছুটে চলে আসে বাণীর কাছে আর বলে, বাণী, কথা বলছিস না কেন বাণী? তখনই তানিয়া চাদর মুড়ি দিয়ে কাউকে যেতে দেখে আর বলে, বাবা, ওই লোকটা, ওই লোকটা মাকে মেরেছে। এই বলেই তানিয়াও সেখান থেকে ছুটে দৌড়ে লোকটাকে ধরতে যায়। তখনই অনিরুদ্ধ বলে, মাম্মাম, তুমি যেও না। তখন আরজু আর অন্তরা তানিয়া পিছন পিছন যায়। ওইদিকে তানিয়া সেই লোকটার পিছন পিছন দৌড়তে থাকে। তখন লোকটার চাদর চেপে ধরে তানিয়া, কিন্তু লোকটা তানিয়াকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন রাস্তায় পড়ে থাকে তানিয়া। ওইদিকে প্রশান্ত দৌড়ে চলে যায়। তখন আরজু আর অন্তরা ছুটে আসার বলে, তানিয়া, এরকম করতে হয়, চলো ওখানে। তারপরে তানিয়াকে নিয়ে দৌড়ে আসতে থাকে স্টেজে। এদিকে বাণীর পিঠ দিয়ে অনেক রক্ত পড়ছে। তখনই অনিরুদ্ধ সহ সবাই মিলে বাণীকে হসপিটালে নিয়ে যায়। তখন হসপিটালে গেলেই নার্সরা বলে, আপনারা এখানে দাঁড়ান, আমরা ভিতরে যাচ্ছি। তারপর সবাই মিলে বাণীকে ভিতরে নিয়ে যায়। ওইদিকে বাণীর চিকিৎসা করা হচ্ছে। তখন তানিয়া কাঁদতে থাকে আর বলে, বাবা, মা ভালো হয়ে যাবে তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ প্রিন্সেস, তোমার মা একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখন ডক্টর আসে। ডক্টর আসলে অনিরুদ্ধ বলে, ডক্টর, বাণী, বাণী কেমন আছে? তখন ডক্টর বলে, দেখুন, অনেক ব্লাড লস হয়ে গেছে, এখনই ইমিডিয়েটলি রক্ত জোগাড় করতে হবে, না হলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। তখন সাথী বলে, কেন ডক্টর, আপনাদের ব্লাড ব্যাংকে ব্লাড নেই? তখন ডক্টর বলে, যা ব্লাড ছিল আমরা দিয়েছি, এখনো অনেকগুলো ব্লাড লাগবে। ওনার রক্তের গ্রুপ হলো AB নেগেটিভ, খুব রেয়ার গ্রুপ, আপনারা তাই জোগাড় করুন, না হলে কিন্তু 2 ঘন্টার মধ্যে রক্ত দিতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। তখনই বিদ্যুতের মা কাঁদতে থাকে আর বলে, ও অনিরুদ্ধ, কি হবে এবার? তখন ডক্টর বলে, দেখুন, আপনারা তাড়াতাড়ি করুন, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। এই বলেই ডক্টর সেখান থেকে চলে যায়। তখন সাথী বলে, অনিরুদ্ধ, এবার কি হবে, কি হবে এবার? তখন সবাই মিলে কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে অনিরুদ্ধ, আর্য, অন্তরা সবাইকে ফোন করতে থাকে, কিন্তু কোথাও এই রক্তের গ্রুপের রক্ত কোথাও জোগাড় করতে পারে না। তখন অনিরুদ্ধ বলে, কি করব আমি, কি করব? ঠিক তখনই সাথীর মনে পড়ে যায় যে ঈশানীর ব্লাড গ্রুপও AB নেগেটিভ। তখন দেখা যাবে বিদ্যুতের মা সাথীকে বলে, বিয়ান, কিচ্ছু কি করা যাবে না? তখন সাথী বলে, অনিরুদ্ধ, আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল, সাথীর সাথীর ব্লাড গ্রুপও তো বাণীর ব্লাড গ্রুপের মতোই। তখনই অনিরুদ্ধ খুশি হয়ে যায়, বলে, হ্যাঁ মা, আমিও তো ভুলে গিয়েছিলাম, দাঁড়াও
এখনই আমি যাচ্ছি মাসিমণির কাছে। এই বলে অনিরুদ্ধ ছুটে চলে যায়। তারপরে অন্যদিকে দেখা যাবে মৌলি ভীষণ খুশি, নাচ করছে। তখন নয়নতারা বলে, কি হলো দিদি ভাই, তুমি এত খুশি কেন? তখনই মৌলি বলে, ঠাম্মি খুশি থাকবো না? আজকে বছরের প্রথম দিন আসছে, আর আমার তো খুশি হওয়ারই কথা, বলো। তখন মৌলি মনে মনে বলে, ঠাম্মি তোমাকে তো এখন বলবো না। তখনই অনিরুদ্ধ সেখানে এসে দাঁড়ায়। তারপরে বলে, মাসিমণি। তখন মৌলি বলে, অনিরুদ্ধ তুমি এখানে কি করছো? তখন দাদু আর পিনাকি চলে আসে, আর দাদু বলে, এ কি অনিরুদ্ধ, তুমি আবারও এসেছো? কেন এসেছো? তখন অনিরুদ্ধ বলে, দাদু, বাণীর উপর কেউ অ্যাটাক করেছে, তাই আমার একটু সাহায্য দরকার। তখন পিনাকি বলে, কি বলছো তুমি, অ্যাটাক করেছে মানে? তখন নয়নতারা বলে, এসব কিছু নাটক, নাটক করছে, বুঝতে পারছো না? তখনই দাদু বলে, শোনো, তোমার সাহায্য চাই, টাকা লাগবে তো? ঠিক আছে, টাকা তোমাকে আমি দিয়ে দেব, কিন্তু এটা ভেবো না যে ওই বাণীকে আমি ক্ষমা করে দিয়েছি। বাণী আমার ছেলের গায়ে গুলি করেছে, তারপরেই আমার দিদি ভাইয়ের বিয়ে ভেঙে দিয়েছে, তাই ওই বাণীকে আমি কিছুতেই ক্ষমা করব না। তখন অনিরুদ্ধ বলে, না দাদু, বানি গুলিটা করেনি, সেটা কোর্টে প্রমাণ হয়ে গেছে। তখন নয়নতারা বলে, কোর্টে প্রমাণ হয়েছে? ওই ভিডিওটা না তোমাদের এডিটিং করা, আর যদি এডিটিং করা নাও থাকে, কিন্তু অন্য কেউ গুলি করে থাকলে সে কোথায়, কোথায় সে? তখনই দেখা যাবে পিনাকি কিচ্ছু বলে না, পিনাকি চুপ করে দাঁড়িয়ে আছে। ওইদিকে দাদু বলে, কি কথার উত্তর আছে তোমার কাছে? কথার উত্তর থাকলে বলো। তখনই মৌলি বলে, শোনো অনিরুদ্ধ, তুমি যাই বলো না কেন, বানি আমাদের চোখের সামনে আমার ড্যাডকে গুলি করেছে, তাই আমরা কিচ্ছুতেই কোনো কথা শুনতে চায় না। তখন পিনাকি বলে, আচ্ছা, অনিরুদ্ধ কি বলতে চায় সেটা তো শুনবে। তখন মৌলি বলে, শোনো অনিরুদ্ধ, তুমি এখান থেকে চলে যাও, তো আমরা কোনো হেল্প করতে পারবো না। তখন দাদু বলে, শোনো অনিরুদ্ধ, তোমার টাকা চাই তো, তুমি টাকা নিয়ে চলে যাও। তখন অনিরুদ্ধ বলে, না দাদু, আমি ভিক্ষে নিতে আসিনি। তখন দাদু বলে, ও, টাকা নেবে না তো, তাহলে চলে যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন পিনাকি বারবার করে অনিরুদ্ধের কথা শুনতে চায়। তখন দাদু বলে, না পিনাকি, আমাদের ভিতরে কাজ আছে, চলো। এই বলে পিনাকিকে নিয়ে চলে যায়। ওইদিকে অনিরুদ্ধ বলে, দাদু শোনো আমার কথা, মাসিমণির সঙ্গে একটু দেখা করতে যাও, দাও, বাণীর যে রক্ত দরকার, 2 ঘন্টার মধ্যে রক্ত না দিতে পারলে বাণী মারা যাবে। তখনই মৌলির কাছে অনুরোধ করে অনিরুদ্ধ, আর বলে, মৌলি প্লিজ মাসিমণির সঙ্গে দেখা করতে দাও। তখন মৌলি বলে, না, আমি কিছুতে আমার মায়ের সঙ্গে দেখা করতে দেবো না, মা রেস্ট নিচ্ছে, মা দেখা করবে না। তখনই নয়নতারা বলে, হ্যাঁ দরকার নেই তো। তখন মৌলি বলে, দাঁড়াও, আমি মাকে ডেকে আনছি। এই বলে মৌলি গিয়ে ঈশানীকে বলে, মা, অনিরুদ্ধ এসেছে। অনিরুদ্ধ এসে বলছে যে বাণী ভিকির নামে যে কথাগুলো বলেছিল সেগুলো নাকি মিথ্যে, তাই বাণীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তখনই ঈশানী বলে, কি, অনিরুদ্ধ এই কথা বলেছে? তখন মৌলি বলে, হ্যাঁ বললো তো, তাই বাণী নাকি অসুস্থ, সেই মিথ্যে কথা বলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমি বলেছি তুমি অসুস্থ, তুমি দেখা করতে পারবে না, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না, তোমাকে গিয়ে দেখা বলতে বলছে। মা, তুমি চলো না, তুমি গিয়ে একটু বলে দেবে যে তুমি ওদের কোনো কথা শুনতে চাও না, তুমি ওদের সঙ্গে দেখাও করতে চাও না, আমি যা বলেছি সত্যি বলেছি, বলো না তুমি গিয়ে। তখন ঈশানী প্রচন্ড রেগে যায়, আর রেগে খাট থেকে নেমে ছুটে চলে যায়। তখনই মৌলি মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। এদিকে অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে। তখন ঈশানী এসে বলে, কি ব্যাপার অনিরুদ্ধ, তুমি এখানে কি করছো? আর মৌলি যে বলছে আমি অসুস্থ, তুমি ওর কথা বিশ্বাস করছো না কেন? তখন অনিরুদ্ধ বলে, মাসিমণি, আপনাকে প্লিজ, আমার অনেক দরকার, বাণীর অবস্থা ভালো নয়, আপনি প্লিজ আমার কথাটা শুনুন। তখন ঈশানী বলে, শোনো, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না, আর বাণীর কথা তো নাই, বাণীকে আমি ক্ষমা করতে পারবো না, কোনোদিনও বাণীকে আমি ক্ষমা করবো না, বুঝতে পেরেছো? তাই প্লিজ কোনো রকম কোনো অজুহাত নিয়ে এখানে আসবে না, এখান থেকে চলে যাও। তখন অনিরুদ্ধ অনেক বলার চেষ্টা করে, কিন্তু ঈশানী কিছুতেই শুনতে চায় না। তখন অনিরুদ্ধ ঈশানী পা চেপে ধরে আর বলে, মাসিমণি, আপনার পা ধরছি আমি, প্লিজ আপনি আমার কথাটা শুনুন। বাণীকে, বাণী না আপনাকে মা বলে? তখন ঈশানীর বাণীর কথা মনে পড়ে, আর পিনাকিকে গুলি করার কথাও মনে পড়ে। তখন ঈশানী বলে, হ্যাঁ বলতো, কিন্তু এখন আমি ওকে মেয়ে বলে মানি না। তখন অনিরুদ্ধ বলে, মাসিমণি, আপনি আমার কথাটা শুনুন, না হলে বাণিজ্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন ঈশানী বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো হেল্প করতে পারবো না। এই বলেই সেখান থেকে চলে যায় ঈশানী। তখন অনিরুদ্ধ সেখান থেকে চলে গেলে নয়নতারা মৌলিকে বলে, এটা কি করে সম্ভব হলো, কিছুই তো বুঝতে পারছি না। তখন মৌলি বলে, এই সব কিছু আমার কামাল, ঠাম্মি তুমি বুঝতে পারছো না, যে সব কিছু মৌলিরয় করেছে। তখন নয়নতারা বলে, তা তো বুঝতে পারলাম, তা মিষ্টি করে বলে ফেলো তো, সবকিছু কি করে সম্ভব হলো, বাণীকে ছুরি মারা, তারপরে এগুলো। তখনই মৌলি বলে, আমি জানি না গ্র্যান্ড মামি। তখনই সেখানে নকুল চলে আসে, আর এসেই বলে, আমি কি যেন বলবো, কি যেন বলবো। তখনই নয়নতারা বলে, কি হয়েছে? তখন নকুলের হাতে কাগজ দেখে নয়নতারা নিয়ে নেয়, আর সেখানে লেখা ছিল, নয়নতারা রয় সব পারে। তখনই এই কথাগুলো শুনেই অবাক হয়ে যায় নয়নতারা, ভয় পেয়ে যায়। তারপরেই নকুলকে সেখান থেকে নয়নতারা নিয়ে যায়। ওইদিকে কাগজগুলো মৌলি পড়ে ফেলে আর বলে,
আমার পথের কাঁটা যেই হতে যাবে তাকে এইভাবে পুড়ে আমি ছাই করে দেব, ছাই করে দেব। কাউকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখন এই কথাগুলো বলেই মৌলি প্রচন্ড রেগে যায় আর সেই কাগজগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে সেখান থেকে চলে যায়। তখন নয়নতারা সবটা দেখতে পায়। তারপরে নয়নতারা সবটা দেখে বলে, দিদিভাই কি বললো? যে যেই ওর পথের কাঁটা হবে তাকে ও মেরে ফেলবে? তার মানে কি? ওকে নকুলের এই অবস্থার জন্য কি তাহলে দিদিভাই দায়ী? আর বাণীর ছুরি মারা, তারপরেই পিনাক্ষীকে গুলি করা, এসব কিছু পিছনে যদি দিদিভাই থাকে তাহলে আমি ওকে ছাড়বো না। এই নয়নতারা রয় সবকিছু করতে পারে, শুধুমাত্র আমার ছেলের অপমানের প্রতিশোধ নিতে আমি মৌলি রয়কে এই পরিবারের সিংহাসনে বসিয়েছিলাম, তাহলে নামিয়ে দেব। ওইদিকে দেখা যাবে তানিয়া ভীষণ কান্নাকাটি করে বাণীকে দেখার জন্য। তারপরে নার্স এসে তানিয়াকে বাণীর কাছে নিয়ে যায়। ওইদিকে তানিয়া ছুটে যায় বাণীর কাছে আর বলে, মা, মা, তুমি শুনছো? দেখো, তোমার জন্য আমি পুজোর ফুল নিয়ে এসেছি। তখনই বাণীর বালিশের নিচে ফুলটা রেখে দেয় তানিয়া। তারপরে তানিয়া বলে, মা ওঠো না, ওঠো। তখন নার্স টানলেও তানিয়াকে নিতে পারে না। ওইদিকে অনিরুদ্ধকে গিয়ে নার্স সবটা বলে। তখন অনিরুদ্ধ সহ সবাই কেবিনে চলে যায়। তখন অনিরুদ্ধ তানিয়াকে এভাবে কাঁদতে দেখে অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, কি করছো তুমি? তখন তানিয়া বলে, দেখো না বাবা, মা তো কথা বলছে না। তখনই অনিরুদ্ধ বলে, ডক্টর বলেছে তো তোমার মা ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। তোমার মা রেস্ট নেওয়া হয়ে গেলে না আমরা ওকে বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে? তোমার মা এখন কথা বলতে পারবে না, চলো। এই বলেই তানিয়াকে নিয়ে বাইরে চলে আসে। তখনই সাথী বলে, কিরে অনিরুদ্ধ, আসবে না ঈশানী? তখন অনিরুদ্ধ বলে, না মা, আমার কোনো কথাই শুনলো না মাসিমণি, উল্টো আমাকে বলল যে বাণীকে সে ক্ষমা করতে পারবে না। এই কথাগুলো বলে দিল। তখনই বিদ্যুতের মা কাঁদতে থাকে আর বলে, তাহলে আমার বাণীকে কি আমরা বাঁচাতে পারবো না? অন্য কোনো জায়গায় গিয়ে রক্তের জোগাড় করা গেল না, কি করব আমরা? তখন অনিরুদ্ধ বলে, জানি না, রক্ত তো জোগাড় করতে পারিনি। তখন ডক্টর আসে আর সে বলে, কি মিস্টার চ্যাটার্জি, ব্লাড জোগাড় হলো? তখন অনিরুদ্ধ বলে, না ডক্টর, আমরা তো ব্লাড পাইনি। তখন ডক্টর বলে, মিনিমাম 1 ব্যাগ রক্ত তো লাগবেই, না হলে কিন্তু পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো না। তো বন্ধুরা, অনিরুদ্ধ কি পারবে বাণীকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।